কোন কোন ক্ষেত্রে এই ব্যতিক্রম বা এক্সেপশনের ভিত্তিতে একজন এই ইমিগ্র্যান্ট সিএলপি বারের পরও আশ্রয়ের জন্য যোগ্য হতে পারেন? একটা বাচ্চা ছেলে আসলো, সে আসছে, সে অ্যাবান্ডন, তার বাবা মা দ্বারা সে নেগলেক্টেড, কি অ্যাবিউজ, সেখানে অ্যাসাইলাম সিক করলো, সে হয়তো ওইটা পায় না, কিন্তু তখন ওই কেসটাকে ক্লোজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ মানে টার্মিনেশন না করে, সে তখন ফ্যামিলি কোর্টের মাধ্যমে, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে সে ওইখানে সিচ কেসের মাধ্যমে স্পেশাল জুভেনাইল অ্যাক্টের আন্ডারে সে ওটা করে তারপরে সে ওই আবার কোর্টে গিয়ে অ্যাসাইলামটা উইথড্র করে নিয়ে তারপর ওদিক দিয়ে সে মানে 360 তারপরে যে সমস্ত বিধান আছে ওটা করে সে গ্রিন কার্ড পেয়ে যেতে পারে। আপনার যদি এখানে ফ্যামিলি মেম্বার্স থাকে, আপনি ওই সিএলপি যে বার আছে ওখান থেকে এক্সেপশন পেতে পারেন। যারা ট্রাফিকিং বা স্মাগলারদের দ্বারা বাধ্য হয়ে, তারা ইচ্ছা করে আসেনি যে এই দেশেই আমাকে থাকতে হবে, বাধ্য হয়ে যদি সীমান্ত পেরিয়ে আসেন, তাদের পরিস্থিতি কি সিএলপি নীতিতে কিভাবে বিবেচিত হতে পারে? তারা নট নেসেসারিলি শুধুমাত্র যে অ্যাসাইলামের জন্যই অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, যেমন আপনি যেটা বললেন এটার সাথে টি লাইক টমাস, হ্যাঁ, টি ভিসার একটা ব্যাপার আছে। আপনি ট্রাফিকিং এর জন্য শিকার যদি হন, আপনার অন্যান্য ব্যবস্থাও আছে। হ্যাঁ, তো এইভাবে করে, বা আপনি যদি কোনো ক্রাইমের শিকার হন, সেখানেও এ ধরনের বিভিন্ন, যেমন আপনি ইউ ভিসা আছে, এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। শুধুমাত্র যে অ্যাসাইলাম তা না, কিন্তু এটা একটা জেনেরিক একটা ব্যাপার। সেখান থেকে ধরেন আপনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করলেন, কিন্তু এর মধ্যে আপনি অন্য কিছু পেতে পারেন। একটা বাচ্চা ছেলে আসলো, সে আসছে, সে অ্যাবান্ডন, তার বাবা মা দ্বারা সে নেগলেক্টেড, কি অ্যাবিউজ, সেখানে অ্যাসাইলাম সিক করলো, সে হয়তো ওইটা পায় না, কিন্তু তখন ওই কেসটাকে ক্লোজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ মানে টার্মিনেশন না করে, সে তখন ফ্যামিলি কোর্টের মাধ্যমে, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে সে ওইখানে সিচ কেসের মাধ্যমে স্পেশাল জুভেনাইল অ্যাক্টের আন্ডারে সে ওটা করে তারপরে সে ওই আবার কোর্টে গিয়ে অ্যাসাইলামটা উইথড্র করে নিয়ে তারপর ওদিক দিয়ে সে মানে 360 তারপরে যে সমস্ত বিধান আছে ওটা করে সে গ্রিন কার্ড পেয়ে যেতে পারে। এইভাবে করে মোট কথা হচ্ছে যে এসে সেইটা দিয়ে শুরু করলো, এটা যে বার আছে ঠিকই, কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে। ইভেন ওই যে যেটা বললাম, দুই ধরনের উইথহোল্ডিং এর জন্য সে স্টিল এলিজিবল। তো যদি ওগুলা করে সামহাউ সে থাকতে পারে, তখন সে আবার মানে যখন এটা পেন্ডিং থাকে, আপনি যে ধরনের সিচুয়েশনগুলোর কথা বললেন, স্টিল তার ওই রিকোর্সগুলো আছে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে বার আছে, অ্যাপ্লিকেশনও করতে পারে, তো আপনার কাছে তাহলে আমি একটু জানতে চাই, তাহলে কোন কোন ক্ষেত্রে এই ব্যতিক্রম বা এক্সেপশনের ভিত্তিতে একজন এই ইমিগ্র্যান্ট সিএলপি বারের পরও আশ্রয়ের জন্য যোগ্য হতে পারেন? আচ্ছা, তো এবং এটাই বড় প্রশ্ন। মানে এটা তো 23 সাল থেকে তো আছে, মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ থেকে আসেন। হ্যাঁ, এবং এই জন্যই তো আমি আপনার মানে অপেক্ষা করে থাকি আপনার লেভেলের একজন সঞ্চালক এর সামনে যদি আমি আসতে পারি, তাহলে এটা আমার সৌভাগ্য। যে মানে বাকিরা আমি আর অত গেলাম না, আপনি আমাকে পরে বকা দেবেন। সেটা হচ্ছে, কি বললেন? না না, বলেন। মানুষ খুব ভালো করে জানে আপনার ব্যাকগ্রাউন্ড কি। আমি আর নতুন করে বলতে চাই না, আপনাকে আমি লজ্জা দিব না, আপনি আমাকে লজ্জা দিবেন। হ্যাঁ, কি বলে ভয়ঙ্কর আপনার যে ব্যাকগ্রাউন্ড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার প্রোগ্রাম করতে, এখানে প্রোগ্রামে আসতে পারে আমার জন্য সৌভাগ্য। আচ্ছা, যেটা হচ্ছে, ধরেন আপনি এই যে পথিমধ্যে যে আসবেন, অন্যান্য যে সমস্ত দেশ বা ভূখণ্ডের মধ্যে দিয়ে আপনি আসবেন, সেখানে আপনি কি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন কিনা, এটা একটা কথা। হয়তো সেখানে করা সম্ভবই না, ওদের দেশে যে সমস্ত এই ধরনের ব্যবস্থাই নেই। আপনি আমেরিকাতে যে ল্যান্ড অফ ফ্রিডম, যে কারণে এখানে এসে করেছেন, আপনি যদি আপনি কান্ট্রি এ থেকে আসলেন, এখন বি তে কেন করেন নাই, সি তে কেন করেন নাই, ওগুলো হয়তো আরো খারাপ অবস্থা। তো তাহলে আপনার ওইখানে ওইটা দেখাতে হবে বা দেখাতে পারেন যে আমি যে ওই সমস্ত জায়গার মধ্যে দিয়ে এসেছি, হ্যাঁ, ওইখানে মানে উইথ রিজনেবল সিচুয়েশন আমি ওইখানে কোনো করতে পারি না, ওদের হয়তো ওই সিস্টেমও নাই। এই হচ্ছে কথা একটা। তারপরে প্রতিমধ্যে যেমন আপনি মেক্সিকোতে ওয়েট করবেন, ওখানে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে। শুধু কথায় আপনি যেন মানে এটা শুধু মহিলাদের ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে রেপ হচ্ছে মানুষের। হ্যাঁ, আপনার রেপ হওয়ার ভয় থাকতে পারে, আপনার জীবন বিপন্ন হতে পারে, আপনাকে ওই বিভিন্ন রকমের যে সমস্ত যে দালাল বা অন্যান্য যে ব্যবস্থা আছে, সেখানে আপনাকে ওখানে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আপনি পয়সা দিবেন না, আপনার আঙ্গুল কেটে আপনার আত্মীয়ের কাছে পাঠানো হচ্ছে যে পয়সা দেয়নি এখনো।
বা মানে আরো পয়সা চাই ইত্যাদি করে। হ্যাঁ, আমি শিওর এগুলো আপনি জানেন, আমরা জানি, আমাদের ক্লায়েন্ট আছে এরকম, আঙ্গুল কেটে দেশে পাঠানো হচ্ছে যে বাকি কয়টা আঙ্গুল দেখতে চাও। এই ধরনের বিভিন্ন কারণে তারা কি ওখানে বসে ওগুলার শিকার হবে, ডাকাতির শিকার হবে, মানে মানে কি যেন বলে রেপের শিকার হবে, নাকি আপনার আমেরিকান গভর্নমেন্টের কাছে প্রোটেকশনটা চাবে? এই যে বিষয়গুলো, তারপরে যে সমস্ত টেকনোলজিক্যাল যে সমস্ত সুযোগ সুবিধা আছে বা চাওয়ার ব্যাপার আছে, সেগুলো হয়তো সে এভেল করতে পারতেছে না। এই সমস্ত বিভিন্ন কারণে, হ্যাঁ, আপনার আরেকটা জিনিস আছে, এইখানে যদি আপনার ফ্যামিলি মেম্বার্স থাকে সেটাও একটা এক্সেপশন হিসাবে দেখা হয়। আপনার যদি এখানে ফ্যামিলি মেম্বার্স থাকে, আপনি ওই সিএলপি যে বার আছে ওখান থেকে এক্সেপশন পেতে পারেন, যে আপনার ফ্যামিলি ইউনিটি যে পাবলিক পলিসির যে ব্যাপারটা আছে সেখান থেকে এই ধরনের বিভিন্ন ধরনের আছে। তো মোটামুটি এই মেজর জিনিসগুলো যদি আপনার ব্যাকগ্রাউন্ডে থাকে, তাহলে আপনি ওই রিবার্টাল ব্যবস্থা করতে পারেন, যে এই যে প্রিজাম্পশনটা যে আপনি পাওয়ার যোগ্য না, কিন্তু এটা হচ্ছে রিবার্টেবল মানে প্রিজাম্পশন। আরেকটা জিনিস যেটা আমি প্রথমেই বললাম, যে এটা হচ্ছে রেগুলেশনস, কিন্তু কংগ্রেসে পাশ করা যে সমস্ত আইন আছে, যে স্ট্যাচুট INA, হ্যাঁ, এটার কারণে আরো অনেক আইনগত বদলে গেছে। সেটা হচ্ছে যে যদি এটাকে ওইটার সাথে কনফ্লিক্ট করে, তাইলে ওইটা আপার হ্যান্ড পায়। এটা আপার হ্যান্ড পাওয়ার মতো কোনো বার না, বার অবশ্যই, কিন্তু তারপরে এটা আপনি ইচ্ছা করলে রিভার্ট করতে পারেন। এই হচ্ছে আমার বক্তব্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।